This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. তখনও লোকসভা ভোট মেটেনি। এমন একটা দিনে পশ্চিম মেদিনীপুরের পিংলায় সভা করতে গেলেন মুখ্যমন্ত্রী। মোদীকে हटाना है कि नहीं हटाना है, अगर हटाना है तो छोड़िए और कोई पार्टी। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এটা আমার ভুল যে আমি বলেছিলাম বদলা নয় বদল চাই, তাই আমরা রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত বাজিয়েছিলাম। এটা আমার ভুল, এটা আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। ভোট মিটে গেল। বিরোধীদের যাবতীয় আক্রমণের জবাব ব্যালটে দিল তৃণমূল। এবার বাতাসে ভাসছে রাজ্যের শাসকের নতুন উপলব্ধি। স্থান সন্দেশখালী। বিধানসভার মাঠে পক্ষ থেকে জানানো যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কোনো হিংসা, বিদ্বেষ ও ধর্মীয় উস্কানি পছন্দ করে না। মাননীয় মমতা ব্যানার্জির আদেশে সন্দেশখালী বিধানসভার শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনাদের পাশে থেকে বিধায়ক লড়াই করে চলেছেন। যদি কোনোরূপ দুষ্কৃতি কোনোরূপ ভাবে কোনো অশান্তি করে সঙ্গে সঙ্গে পুলিশ ও সম্মানীয় বিধায়ক সুকুমার মাহাতোর ফোন নম্বরে যোগাযোগ করুন। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. হাজার হোক, মানুষের মন তো ক্ষণে ক্ষণে বদলে যেতেই পারে। হয়তো ওই শুনলেন যেটা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বদলা নয় বদল চাই, এটা তার ভুল ছিল। তিনি ভুল বুঝেছিলেন। হয়তো ভোট চলাকালীন তার মনে হচ্ছিল এটা তার উল্টোটা হওয়ার কথা, মানে নো মার্সি, বিন্দুমাত্র ক্ষমা প্রদর্শন করা যাবে না। আগেরটা একটা পরিপ্রেক্ষিতে মনে হয়েছিল, তাই রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন। পরেরটা ওই যুদ্ধ ভাবের মধ্যে একটা সবাই যখন ফুটছেন তখন একটা বার্তা, ফলে বার্তাটার আঁচটা বদলে গেছিল। হতেই পারে যে সেই আঁচে হাত পা সেঁকতে কারোর মনে হলো বদল নয় বদলাই দরকার। এবার বিরোধীরা তারা যদি বেশি বাড়াবাড়ি করে, এটা তো চিরকাল শাসক দল এরকমই ভেবে এসছে যে এই বাড়াবাড়িটাকে কখনো বরদাস্ত করা যায় না, তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার। কিন্তু ভোট মিটে গেলে ব্যাস, তখন সেই মানসিকতায় বদল চলে আসে। ছোটোবেলায় অনেক কিছু এরকম দেখেছি, জানেন তো। টম অ্যান্ড জেরির একটা এপিসোড দেখেছিলাম, মনে আছে জানেন তো। সেখানে টমের মাথার ওপর জেরি একটা বাড়ি মারলেই টমের মানসিকতা একদম বেবাক বদলে যেত। অন্য সময় সারাক্ষণ জেরির পেছনে দৌড়চ্ছে তাকে ধরার জন্য, কিন্তু যেই মাথার ওপর একটা ডান্ডার বাড়ি খেত, সে হঠাৎ মাটির মানুষ হয়ে যেত। উল্টে সব খাবার দাবার এনে জেরিকে সার্ভ করতো। কিন্তু আবার যেই সেকেন্ড ধাক্কাটা কোনো কারণে মাথার মধ্যে খেয়ে যেত, আবার সেই পুরনো টমে পরিণত হতো, তারা শুরু করতো জেরিকে। এখনও সেরকম মনে হচ্ছে। ভোট এসছিল, তাই মানসিকতাটা একটা অন্যরকম হয়ে গেছিলো, একটা বেশ জিঘাংসাপূর্ণ। সেই হাল্লার রাজার মতো, জানেন তো, সেই গোপীগান বাঘাবাহিনে হাল্লা চলেছে যুদ্ধে বলে যেরকম ঝাঁপিয়ে উঠতেন সন্তোষ দত্ত, ঠিক সেরকম। সেই যুদ্ধের ঘোরটা কেটে যেতেই তিনি তো একদম মাটির মানুষ। সেই জিজ্ঞেস করেছিলেন, রাজকন্যা কি কম পড়িয়াছে? মানে এই যে ট্রান্সফরমেশনটা, আমি জাস্ট এটাই বোঝাতে চাইছি যে পরিস্থিতি অনুযায়ী ট্রান্সফর্ম হয়। এখন সেই ভোট মিটে গেছে, তাই জন্য বিরোধীদের জন্য হয়তো মায়া হচ্ছে, হয়তো মনে হচ্ছে যে এমনিতেই হেরে ভূত হয়ে গেছে ওরা, ওদের সঙ্গে আর বদলা খেলার তো কোনো মানে হয় না। তাই হয়তো এখন ওই তৃণমূল মাইকে করে প্রচার করছে, কোনো রকম সন্ত্রাস বরদাস্ত নয়, কোথাও কোনো রকম হিংসায় মদত দেওয়া যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদম কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন, কোথাও যেন কোনো হিংসা টিংসা না হয়।
ভোট পরবর্তী হিংসা শুনলেন তো, সন্দেশখালিতে মাইক বাজিয়ে কি প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ, সন্দেশখালি বিধানসভায় কোনো রকম সন্ত্রাস করা যাবে না, সন্ত্রাসে মদত দেওয়া যাবে না। আচ্ছা, শুধু শুধু আমার মনে হচ্ছিল জানেন তো, যে এই ঘোষণাটা যখন করা হচ্ছে, যখন বলা হচ্ছে যে কোনো রকম সন্ত্রাস করা যাবে না, এই মাইকে করে ঘোষণা করে এই হুঁশিয়ারিটা যে দেওয়া হচ্ছে, এটা কেন দেওয়া হচ্ছে? তাহলে কি কোথাও সত্যি সন্ত্রাস টন্ত্রাস শুরু হয়ে গেছিল নাকি? মানে ভোট পরবর্তী হিংসা সেটা হচ্ছে বলেই কি একেবারে শীর্ষস্তর থেকে গ্রাসরুট লেভেলে সচেতনতা জাগিয়ে তোলার জন্য এই বিশেষ প্রচার অভিযান? বলতে হচ্ছে বাবা এরকম করিস না, ভোটের বাক্সে যা বদলা নেওয়ার হয়ে গেছে, হাতে বা ভাতে মেরে আর কাজ নেই। দেখুন, কোনো প্রশ্ন মনে জাগলেই তো হলো না, জিজ্ঞাসার নিরসনও তো করা দরকার। আর প্রশ্নটা জাগছে কেন? কারণ ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত বিষয়াশয় যখনই মনের মধ্যে আসে, আমাদের তো বেশি পেছনে যেতে হয় না। একবার খেয়াল করে দেখুন, বিধানসভা ভোটের পর বা এই পঞ্চায়েত ভোটের পর, পঞ্চায়েত ভোটে তো বললাম, আমরা বারবার বলি যে এমন অবস্থা হয়েছিল, একটা সময়ের পর আমরা আমাদের সহনাগরিকদের কতজনকে প্রাণ হারাতে হয়েছে সেই হিসেব করাটা বন্ধ করে দিয়েছিলাম। সত্যি কথা, এই ভোটগুলো আমরা বলি উৎসব, এই লোকসভা ভোটকেও বলা হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, কিন্তু আমাদের কাছে এই ভোট পরবর্তী সময়টা হচ্ছে সব থেকে বেশি আতঙ্কের। এবারের এই ভোট পর্বটা শেষ হয়েছে তো 45 দিনে, লম্বা উৎসব। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধ সেটা কতদিন চলেছিল? 18 দিন। 18 দিনেই যা মারামারি কাটাকাটি হয়েছিল বলে ওই মহর্ষি বেদব্যাস লিখে গেছেন, ভোটের 45 দিন ধরে সেই যুদ্ধ চললেও কিন্তু কিচ্ছু হয়নি, একদম ধারে কাছে কিছু নেই, একদমই কিছু নেই। কিন্তু একেবারেই কি কিছু হয়নি? তাহলে কলকাতার মাহেশ্বরী সদনে কারা রয়েছেন? রাজ্য বিজেপি তো বলছে সন্দেশখালি, বসিরহাট বা জয়নগর থেকে আক্রান্ত কর্মীদের এনে ওখানে রাখা হয়েছে, এটা তাদের শিবির। কলকাতায় তাদের শিবির করতে হচ্ছে গ্রামাঞ্চলে তাদের নেতা কর্মী যারা আক্রান্ত, যারা আহত, যারা বাড়ি ছাড়া, তাদের জায়গা দেওয়ার জন্য। বিজেপির নেতারা কি মিথ্যে কথা বলছেন? দেখুন, ভোটের যা ফলাফল তাতে নিঃসন্দেহেই 2 24 পরগনার নাম পাল্টে সবুজ পরগনা লিখে দেওয়া যায়। এরকম একটা একচেটিয়া অধিকার কায়েমের পর তৃণমূল কর্মীরা কি ওই 2 জেলায় শান্তির ললিত বাণী শোনাচ্ছেন? মানে বদলার বাণী শুনে যাদের ভেতরে বদলার ইচ্ছে তৈরি হয়েছিল, তারা কি সব চেপে চুপে রেখে ঢেকে দিয়ে বসে আছেন, ইচ্ছে দমন করছেন? বিজেপির অভিযোগ শুনে তো সেটা মনে হচ্ছে না। বদলার ইচ্ছে তার মানে একেবারে দমন করেনি তৃণমূল, যদি ওই অভিযোগগুলো সত্যি হয়। আর দেখছি তো এতজন মানুষ ব্যান্ডেজ বাঁধা, আর শুধু বিজেপি কেন, বামেরাও তো বলছে যে হাওড়ার বাঁকড়ার ধুলাগড়ে তাদের বুথ এজেন্টদের বাড়িতে হামলা হয়েছে। আইএসএফ বলছে হাওড়ার জগৎবল্লভপুরে তাদের কর্মীর বাড়িতে হামলা করেছে তৃণমূল। এত অভিযোগ চারপাশ থেকে, সব ভিত্তিহীন, সব মিথ্যে অভিযোগ, সাজানো। সাজানোটা এখন এই ভোটের বাজারে চলছে, জানেন তো, এই সন্দেশখালির পর থেকে। দেখুন, সন্দেশখালিতে লিড পেয়েছেন বিজেপির রেখা পাত্র, সেখানে তার মানে একটা ভিত্তি আছে, মানে যাদের ভেতরে আর কি ওই বদলার আগুনটা জ্বলে উঠেছে, তাদের বদলার আগুন জ্বলে ওঠার একটা কারণ তো দেখতে পাচ্ছি। হয়তো সেই জন্যই সেখানে মাইকে করে প্রচার করছে, এই প্রচারের কারণটা বুঝতে পারলাম। কিন্তু তার বাইরে গোটা রাজ্যে সেখানে যে ভোট পরবর্তী হিংসা একেবারে হচ্ছে না, সেটা কেন বলা যাচ্ছে না বলুন তো? আমার মায়ের ঘরেতেই আছি, তা সত্ত্বেও আমার বিচার জানিনি, এই কাঁপছিলাম।
পিছু ছাড়ছে না, সন্ত্রাস, হিংসা, হুমকি, এই শব্দগুলো রাজনৈতিক অভিধান থেকে মোছা যাচ্ছে না কিছুতেই। 4 জুন 2024 ভোটের রেজাল্টের দিন বিকেলে খুন হয় সোনারপুরে। খুন হন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ সাহা। 5 জুন 2024 নদিয়ার চাপড়ায় খুন হলেন মুসলিম শেখ। গুলি করে খুন করা হয় তৃণমূল কর্মী মুসলিমকে। 13 মে 2024 চতুর্থ দফার ভোটের সময় কেতুগ্রামে খুন হন তৃণমূল কর্মী মিন্টু শেখ। বোমা মেরে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয় মিন্টুকে। শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব অথবা শাসক বিরোধী চাপানুতর, দায় ঠেলাঠেলি যেমন চলছে তেমনই চলছে সমান্তরাল সন্ত্রাসও। আমরা পার্টি করি টিএমসি, ওরা বিজেপি করে। ডায়মন্ড হারবারে অশান্তি না হওয়ার বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে তৃণমূলের তরফে মাইকিং করে অশান্তি বন্ধের আহ্বান জানিয়ে দেওয়া হচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর বার্তা। তারপরেও অশান্তি কমছে কি? রাস্তার পাশে আমার একটা গাড়ি ছিল, গাড়িটা ওরা খালে উল্টে ফেলে দিয়েছে। ভাঙড়ে আইএসএফের ওপর হামলার অভিযোগ উঠেছে। পাল্টা অশান্তির দায়ে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতাকর্মীকে পাকড়াও করেছে পুলিশ। হামলার মুখে সিপিআইএমও। হাওড়ার বাঁকড়ায় সিপিআইএমের বুথ এজেন্ট আক্রান্ত। পাট করে 3 বার মিছিল করেছে। এই জায়গায় বোমবাজি, গালাগালি, খেস্তাখিস্তি। বিষ্ণুপুরের কোতলপুরে বিজেপি সমর্থকদের মারধরের পাশাপাশি মহিলা বয়স্কদের ছাড়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে। বাড়িতে এই করবো, সন্দেশ খালি করে দেবো, এই করে দেবো, বাড়ি থেকে মেয়ে তুলে নিয়ে গিয়ে রেপ করে দেবো। কে বলছে না? তৃণমূলের নেতারা। শুরু হয়ে গেছে। ভোটের আগে যারা বেরোচ্ছিল না বলে দাদা ভোট তো হবে, সবাই নেতারা বাড়ি চলে যায়, আমাদের কি হবে? সেই প্রশ্নের উত্তর তারা পাচ্ছে না। আমরা বিভিন্ন ছবি পেয়েছি, আমরা দেখছি আমাদের কর্মীরা সবসময় পাশে দাঁড়াবে। এবার 21-এর মতো হবে না যে আমরা ফেলে পালিয়ে যাব। আমরা বিজেপির পুরো টিম পুরো সাথে আছি, পাশে দাঁড়াবো। 24 পরগনা ও কলকাতার আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের আশ্রয় দেওয়া হয়েছে উত্তর কলকাতায় মাহেশ্বরী ভবনে। অস্থায়ী সেই শেল্টারে গিয়ে কথা বলেছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি খানিক বাধা পেলেও ছুটে গেছেন মিনাখায় কর্মীদের পাশে থাকতে। সোশ্যাল সাইটে উদ্বেগ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারীও। এবার আমি তো নিজের জীবন বাঁচানোর জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি, আমার পরিবারও অসুরক্ষিত আছে। পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ, তো খুঁজে বেড়াচ্ছে, গুন্ডা বাহিনী খুঁজে বেড়াচ্ছে। তৃণমূলের অবশ্য যুক্তি সবটাই নাকি কালিমা লিপ্ত করার চেষ্টা। আর এখানে আমরা কেন তাদের বিরুদ্ধে লড়বো? মরা মেরে কেউ খুনের দেয় নাই। কোথাও অন্য কোনো ব্যক্তিগত বিবাদকে তারা এই পোস্টপোল ভায়োলেন্স হিসেবে দেখিয়ে তৃণমূলকে কালিমা লিপ্ত করতে চাইছে। অপরাধীদের পাশে পুলিশ, অভিযুক্তদের পাশে পুলিশ। প্রশাসন যদি মনে করতো বা মনে করে নিউট্রালি দেখবো, তাহলে তৃণমূলের নেতাদের বেশিরভাগ তো জেলে থাকা কথা। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দুই নেতার কথা শুনছিলাম, জানেন তো, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, দুজনেই বিজেপি নেতা। একজন প্রাক্তন রাজ্য সভাপতি আর একজন বর্তমান রাজ্য সভাপতি। কিন্তু এই দুটোর বাইরে এদের পরিচয় কি? এরা নেতা, রাজনৈতিক নেতা। কথা বললেন একদম রাজনৈতিক নেতাদের মতোই। সুকান্ত মজুমদার বললেন সাথে আছি, পাশে থাকবো। তার সঙ্গে জুড়ে দিলেন 21-এ যেরকম হয়েছিল সেরকম হবে না। 21-এর সময়টা তিনি হঠাৎ করে টানলেন কেন? 21-এ ভোট পরবর্তী হিংসের কথা আমরা শুনেছি, সেটা নিয়েও বিজেপি সরব হয়েছে। হ্যাঁ, এবারও হচ্ছে, পঞ্চায়েতের পরেও হয়েছে। তার আলাদা করে 21-এর কথাটা ঘোষণা করার কারণ কি? কারণ 21-এ তিনি রাজ্য সভাপতি ছিলেন না, ছিলেন দিলীপ ঘোষ। আর দিলীপ ঘোষের বক্তব্যটা শুনলেন। কর্মীরা বলছেন লড়াই করেছি, ভোটের লড়াইয়ে থেকেছি, কিন্তু এখন তো আপনারা সবাই চলে গেছেন, এখন কি হবে আমাদের? তারা উত্তর পাচ্ছেন না। এবার তার উত্তর দেওয়ার দায় নেই, কারণ এখন তিনি রাজ্য সভাপতি নন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এটাই হচ্ছে মজা, জানেন তো। দুটো ক্ষেত্রেই রিসিভিং এন্ডে কারা রয়েছে? সাধারণ কর্মীরা। ধরে নিচ্ছি ওখানে সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী দিলীপ ঘোষরা পাশে ছিলেন না, তাহলে তো এবার দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী এবার পাশে থাকছেন না সুকান্ত মজুমদাররা, উত্তর পাচ্ছেন না সাধারণ কর্মীরা। এটাই হয়, জানেন তো, এটাই হয়। কোথাও আপনি এই রাজায় রাজায় যুদ্ধে
রাজাদের কোথাও কিছু হতে দেখবেন না, যা হয় সব উলুক আগ্রা। যাই হোক, এবার দেখানোর চেষ্টা করছেন সবাই, ওই সাথে আছেন, পাশে আছেন। সেই জন্য কলকাতার ওই বিজেপির যে আশ্রয় শিবির, সেখানে গেছিলেন সুকান্ত মজুমদার, সেখান থেকে গেছিলেন উত্তর 24 পরগনার মিনাখায়। সেখানে বিজেপি কর্মীরা তারা নাকি এই ভোট পরবর্তী হিংসার শিকার। আচ্ছা, এই মিনাকা বিধানসভাটা কোন লোকসভার মধ্যে পড়ে জানেন তো? মনে আছে নিশ্চয়ই আপনাদের, সন্দেশখালী যে লোকসভার মধ্যে, মিনাখাও সেই লোকসভার মধ্যে, বসিরহাটের মধ্যে। আচ্ছা, সন্দেশখালীর মাইকের আওয়াজ অত দূরে মিনাখায় যে পৌঁছবে না সেটাই তো স্বাভাবিক। কিন্তু তৃণমূল কি শুধু সন্দেশখালীতেই শান্তির বার্তাটা প্রচার করছে, আর কোথাও না? আর কোথাও প্রচারের দায় নেই নাকি? যে জায়গাতে মাইকিং হচ্ছে না সেই জায়গাগুলোকে মুক্তাঞ্চল করে দেওয়া হচ্ছে বা ছাড়পত্র দেওয়া হচ্ছে? দেখুন, এই রকম সিলেক্টিভ হওয়ার বিশেষ কোনো কারণ আছে কি? কোথাও প্রচার হবে, কোথাও প্রচার হবে না। যদি প্রচার করতে হয় তাহলে তো সব জায়গাতেই করার কথা, তাই না? তাহলে এরকম ভাগযোগ করে এরকম প্রচারের কারণ কি? প্রচারটাও কি কখনো কখনো কাউকে কাউকে ভয় পাইয়ে দেয়? জানি না। এরকম রাজনৈতিক উদ্দেশ্য এবং তার বিধেয় দুটোই বিভিন্ন সময় আলাদা, আপনার আমার হিসেবের মধ্যে থাকে না। তবে হ্যাঁ, ইতিহাস বলছে যে উত্তরপ্রদেশ, বিহার বা তামিলনাড়ুতে যা খুব কম, সেই নির্বাচনী হিংসা কিন্তু বাঙালির রক্তে রয়েছে। সিরিয়াসলি, আমাদের বাঙালিরা একটুখানি আমরা অকারণ এই সমস্ত কথা বলি যে আমাদের এরকম একটা সংস্কৃতি, আমরা একটা সংস্কৃতিবান, রুচিবান জাত, নরম সরম মানুষ। আমাদের এই রকম জায়গায় ভোট সংস্কৃতিতে এরকম রক্ত পিপাসু একটা চেহারা ঢুকে পড়লো কী করে? ছিল কোথায়? আগে অতীত বলে ছিল না এরকম তো না, সব সময় ছিল। আরে সেই 500 বছর আগেও বাংলার ওই ছোট ছোট ভূঁইয়ারা, ভূমিস্বামীরা তারা একে অন্যের সাথে সারাদিন মারপিট করতেন। আমাদের এটা রক্তের মধ্যে আছে তখন থেকে, তাই চলছে। পরে রাজনীতি ধরুন, তাহলে তো দেখবেন সেই ট্র্যাডিশন সমানে চলছে। এই সুবিমল মিশ্রের উপন্যাসে 72 সালের ভোটের কথা পড়েছিলাম বলে মনে আছে। সেখানে একটা জায়গায় সুবিমল মিশ্র লিখেছিলেন, ব্যালটে গাই বাছুর চিহ্নে একের পর এক ছাপ্পা মারছিল এক গুন্ডা, আর বুথের মধ্যে দাঁড়ানো সেই গুন্ডা এক বৃদ্ধ ভোটারকে বলেছিল, মাসিমা সবাই কিন্তু ভোট দিতে পারে না। এবারও সবাই কিন্তু ভোট দিতে পারেননি। এবং ঘটনাচক্রে তার মধ্যে বেশ নামি দামি মানুষজনও বেশ কেউ কেউ আছেন আর কি, ওই ঘটনাচক্রে। আবার সমরেশ মজুমদারের উত্তরাধিকার উপন্যাসের কথাই ধরুন, ছাত্র অনিমেষ তার কমরেডদের সঙ্গে বন্যা ত্রাণে গেছিল। একটা জলমগ্ন গ্রাম ছেড়ে আরেকটা গ্রামের দিকে যখন যাচ্ছিল তারা, সেই সময় তাদের নেতা বলেন, ওরা আমাদের পার্টিকে ভোট দেয়নি, তাই ত্রাণের লিস্ট থেকে ওদের বাদ দাও। দেখুন, 1972 সালের ভোট তো দেখিনি, কিন্তু শুনেছি অনেক কিছু, পড়েওছি। আর সাহিত্য তো সমাজের দর্পণ, সমাজচিত্রই তো উঠে আসে সাহিত্যের পাতায়। আর এই বাংলা সাহিত্যই বুঝিয়ে দেয় যে গ্রামাঞ্চলে এলাকা দখলে সিদ্ধার্থ শঙ্কর রায় আর জ্যোতি বসু দুজনের দলই বেশ করিতকর্মা ছিল সেই সময়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের যে দল, সেই দল ভেঙেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৈরি হয়েছে। তাই উত্তরাধিকার সূত্রে দোষ গুণ সবটাই যেরকম আসার তাই চলে এসছে। শুধু গুণ আসবে, দোষ আসবে না, এটা তো হয় না। কিন্তু ফিরহাদ হাকিম আবার বলেছেন, কোথাও যদি কিছু হয়েও থাকে সেটা কি দলগতভাবে হচ্ছে না। আচ্ছা, দলের থেকে ব্যক্তিকে আলাদা করে দেওয়ার যে কাজটা ফিরহাদ হাকিম করলেন, কেন করলেন বলুন তো? নাকি পার্থ চট্টোপাধ্যায়ের সময় থেকেই এই স্ট্র্যাটেজিটা নিয়েছে তৃণমূল? এটার প্রবলেম হচ্ছে কি, এরা প্রভোকেশন করে, এরা গালাগালি করে। এবার পার্সোনাল গ্রাজ, এটা দল আমাদের দল কখনো বলে না। আমাদের দল যদি বলতো
তাহলে আজকে সিপিএম থাকতোই না বাংলায়। এটা ইন্ডিভিজুয়াল একটা দুটো লোক প্রভোগ করে, আমি তাদেরও বলবো যে ফরগিভ অ্যান্ড ফরগেট। দেখুন, ফিরহাদ হাকিমের কথা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একটা কথা তো সত্যি, 2021-এর বিধানসভা নির্বাচনের পর যে বাড়াবাড়ি রকমের সন্ত্রাস হয়েছিল, এবার এখনও সেটা আমাদের দেখতে হয়নি। আমরা স্বস্তিতে আছি এই জন্য, তুলনামূলক স্বস্তি আর কি। দেখুন, ঘর ছাড়া করা, জরিমানা আদায়ের মতো ঘটনা চারপাশে ঘটছে, একদম মানে যেখানে দিকে তাকাবেন, যে রাজ্যের যে প্রান্তে, যে জেলায় তাকাবেন সেখানেই ঘটছে, এরকম এখনও হয়নি। তবে এখনও ঘটেনি বলে যে কালকে ঘটবে না সেটাও তো বলা যায় না। তবে হ্যাঁ, রাজনীতির দিকে যারা নজর রাখেন তারা বলেন নির্বাচনের পর প্রথম 7 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় শান্তি বজায় রাখাটা খুব জরুরি। 2011-এ পালা বদলের বছরে প্রথম 7 দিন রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিল তৃণমূল কংগ্রেস, এমনকি বিজয় মিছিলও করতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আর এবার বিজয় মিছিল অবশ্য ভোটের দিনই সেরে ফেলেছিল তৃণমূল, এমনকি হাড়া আসনেও তারা বিজয় মিছিল করেছিল। এখন জাস্ট সব জাস্ট পড়ে আছে, একটু টুকটাক হচ্ছে এই আর কি। রাজ্য জুড়ে ডিজে টিজে হয়তো বাজছে, কিন্তু একই সঙ্গে সন্দেশখালিতে ওই মাইকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সতর্কবার্তা প্রচার হচ্ছে, এবং বারবার একটা কথা স্পেসিফিক্যালি উল্লেখ করা হচ্ছে, ধর্মীয় উস্কানির কথা। কেন? কারণ ধর্ম ওই জিনিসটাই এই মুহূর্তে মনে হচ্ছে যাবতীয় অশান্তির মূল। জানেন তো, বাংলার বাম নেতারা একসময় গর্ব করে বলতেন এ রাজ্যে সাম্প্রদায়িক হানাহানি নেই, কিন্তু বাংলার ভোট ভাগাভাগি বা গোটা দেশের ভোট ভাগাভাগিতেই তো এখন একটা সুস্পষ্ট সাম্প্রদায়িক বিভাজন দেখা যাচ্ছে। 2021-এ সংখ্যালঘু ভোট একচেটিয়াভাবে তৃণমূলের বাক্সে পড়েছিল, সেটা তাদের ভোট ব্যাংক বলে সবাই প্রচার করেছিলেন, সবাই মনেও করেন, সেই থেকেই এটা তাদের একচেটিয়া ভোট হয়ে দাঁড়িয়েছে, ভোট ব্যাংক। এবারও সংখ্যালঘু ভোটাররা এই রাজ্যে একচেটিয়া তৃণমূলকেই ভোট দিয়েছে। কিন্তু তারপরেও পরিসংখ্যান কি বলছে জানেন? পরিসংখ্যান বলছে তারপরেও তৃণমূলের মোট ভোট আর ভোট পার্সেন্টেজ এই দুটোই ওই 2021-এর তুলনায় কমেছে। উল্টোদিকে বিধানসভার থেকে বিজেপির মোট ভোট আর ভোট শতাংশ বেড়ে গেছে। আমরা ধরে নিতে পারি যে এ রাজ্যে হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, তার মানে বিজেপি তাদের হিন্দু ভোট ব্যাংকটাকে আরেকটু মজবুত করে নিয়েছে। তাহলে ভাবুন যে ভোট পরবর্তী হিংসা মারাত্মক পর্যায়ের হলে কি হতে পারে? এই সংখ্যাগুরু ভোট আরও বেশি কনসলিডেটেড হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজনৈতিক সন্ত্রাসের গায়ে সাম্প্রদায়িক রং লাগিয়ে দিতে পারে, তৃণমূলের গায়ে তোষণের তকমা লেগে যেতে পারে। কারণ দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের এই বিপুল জনপ্রিয়তার পরেও বিজেপি যদি ভোট বাড়াতে পারে, তাহলে নতুন করে তো তৃণমূলকে ভাবতে হবেই। তারা নিশ্চয়ই ভাবছে ফার্দার যদি সংখ্যাগুরু ভোট কনসলিডেটেড হয়, পরের নির্বাচনটা তো আর মাত্র 2 বছর পর, সুতরাং সাধু সাবধান। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। প্রত্যাশা জাগিয়েও পূরণ হয়নি, বরং বাংলায় বিজেপির পারফরমেন্স কিছুটা হতাশাব্যঞ্জকই। এক্সিট পোলও অনুমান করতে পারেনি বিজেপি এত খারাপ রেজাল্ট করবে। এই জনাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল বা আমাদের যেটা আশা ছিল, সেই সংখ্যা পশ্চিমবঙ্গে আমরা পাইনি। আমি নিজে 7ম দফার ভোট শেষ হওয়ার পরে বলেছিলাম যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে বেশি আসন পাবো একটি হলেও। একই কথা আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন। তবে কালো মেঘেও আলোর রেখা রয়েছে। দুঃসময় বিজেপিকে বড়া ভয় দিচ্ছে একটা পরিসংখ্যান। তৃণমূলের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছে। আসন যে যাই পাক। 2021-এ তৃণমূল পেয়েছিল 2,87,00,000 ভোট, যা প্রদত্ত ভোটের 47.94%।
2024-এ তৃণমূল পেয়েছে 2,75,00,000 ভোট, যা প্রদত্ত ভোটের 47.76%। 2021-এ বিজেপি পায় 2,28,00,000 ভোট, যা প্রদত্ত ভোটের 38.1%। 2024-এ বিজেপি পেয়েছে 2,33,00,000 ভোট, যা প্রদত্ত ভোটের 38.73%। পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর 2021 সালে নির্বাচন, সেই নির্বাচনের থেকেও 1% বেশি ভোট আমাদের দিয়েছেন। 1 নম্বর, 2021 সালে আমরা 77টা বিধানসভায় জিতেছিলাম, তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা, প্রায় 100-র কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন। এই রাজ্যে 38 পয়েন্ট সামথিং, প্রায় 39-এর কাছাকাছি আমরা ভোট পেয়েছি। প্রায় 1% ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে। তৃণমূলের ভোট 2% কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে। 46%-এর কাছাকাছি ভোট পেয়েছে, গতবার ছিল 48 পয়েন্ট সামথিং, যেটা 49-এর কাছাকাছি। প্রায় 3% কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। অতএব অত নিরাশার মতো কিছু হয়নি, আমাদের আর একটু ধাক্কা মারতে হবে। 100 বিধানসভায় এগিয়ে আছি, 130টা অবধি তো আসানিসে পৌঁছানো যায়। 130টি বিধানসভা পৌঁছতে পারলে সরকার বিজেপি করবে। 26-এ হাওয়া বদল হবে। 2024-এর ভোট পরিচালনা করেছে শুভেন্দু সুকান্ত জুটি। কেন্দ্রীয় নেতৃত্ব খারাপ ফলের কৈফিয়ত তলব করলে এই পরিসংখ্যান তাদের ঢাল হতে পারে, কিন্তু শুধু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জবাবদিহির জন্য নয়, এই পরিসংখ্যান বাংলার বিজেপি নেতাদের ঠোঁটে হাসিও ফোটাতে পারে। মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হিসেব যদি ঠিক হয়, তার মানে কি বাংলার মুসলিম ভোটারদের 92% তৃণমূলকে ভোট দিয়েছে, তারপরেও তৃণমূলের ভোট কমেছে, বিজেপির ভোট বেড়েছে, শুধুমাত্র হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। এটা ধরে নেওয়া গেলে বলা যায় বিজেপির হিন্দু ভোট বেড়েছে। বাম ও কংগ্রেসের প্রভাব এবারের ভোটেও নগণ্য। তার মানে তৃণমূলের বিরোধী পরিষদটা 5 বছর পরেও বিজেপির দখলেই থাকছে, অর্থাৎ উঠতে না পারলেও তারা পড়ে যায়নি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন 2021-এ 77টা বিধানসভা জিতেছিল বিজেপি, আর এবার ভোটের ভিত্তিতে 90টা বিধানসভা এগিয়ে রয়েছে তারা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এই পরিসংখ্যানটাই আসলে আপনারা আমার সামনে তুলে ধরছেন। এই সময় একটা বুস্ট দরকার, তো একটা পজিটিভ কিছু দরকার, এবং পরিসংখ্যাটা নির্ভুল। সুকান্ত মজুমদার বলছেন যে একটু চেষ্টা করলে সংখ্যাটা 130-এ নিয়ে যাওয়া কঠিন নয়। 100টা এগিয়ে আছেন ধরে নিয়েছেন, তারপর 130 এরম ব্যাপার আর কি। তার কথা শুনলে মনে হবে যে সত্যিই বোধহয় ব্যাপারটা কঠিন নয়, কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, এমনিতে এই ধরনের রেজাল্টের পর দলীয় কর্মীদের মনোবল ধরে রাখা একটু কঠিন। হয়তো সেই জন্যেই এই ধরনের কথা তাকে বলতেই হবে। এবার যতই বলুন, হিসেবটা কি অতই সরল? একটু খেয়াল করে দেখুন, 2019-এ 121টা বিধানসভা আসনে লিড ছিল বিজেপির 2019-এর লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে, আর কেন্দ্রে ছিল 300 পার বিজেপি সরকার। তারপরেও কিন্তু যখন বিধানসভা নির্বাচনটা হলো 2021-এ, তখন 77টা আসনে জিতেছিল বিজেপি। এবার কেন্দ্রে বিজেপি 250 নিচ্ছে, আর বিধানসভায় সেবার 200 পার হয়নি। তাহলে 2026-এ 100 সেটা কি পার হবে? যদিও ওখানে সুকান্ত মজুমদার বলছেন 130। দেখুন, এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি, কিন্তু পার হবে কি হবে না সেটা বলার আমি আপনি কে। তবে বিজেপির ন্যারেটিভটা ওই 30-এ আটকে আছে, এটা বুঝতে পারছি। 30 সংখ্যাটা তাদের খুব ফেভারিট। কয়েক মাস আগেই দেখুন, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় বলেছিলেন যে 30টা লোকসভা আসনে জিতলেই এই তৃণমূল সরকার পড়ে যাবে। এখন সুকান্ত মজুমদার বলছেন 130, লোকসভার বদলে তিনি বিধানসভা বলছেন। কিন্তু বিধানসভা ভোটে লড়তে হলে তো 294টা আসনে প্রার্থী দিতে হবে। এবার 42 জন সাংসদ প্রার্থী খুঁজতেই তো এত হিমশিম অবস্থা দেখলাম। কি না হলো, মানে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর দ্বিতীয় দফা ঘোষণা করার আগে তো বিরাট সময় চলে গেল। ওকে ঠেলাঠেলি হলো,
তারপর আরও অনেকগুলো জিনিস হলো, সে তো আপনারা দেখতে পেলেন। কেউ প্রার্থী হলো, তার প্রার্থীপদ খারিজ হলো, এরকম অনেক কিছু হলো। কিন্তু এবার যদি সেরকম হয় 2026-এ, সেখানে ওই 294 জন বিধানসভা প্রার্থী পাওয়া সেটা কি হাতের মোয়া? তারপর লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখটাকে দেখা গেল তো সেইভাবে বাংলায় বিক্রি করতে পারলো না বিজেপি। বিধানসভা ভোটে তাদের সরাসরি লড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নামের ব্র্যান্ডের সাথে। দেখুন, এমনি আবেগ আর সংগঠন দুটোর মধ্যে একটা ফারাক রয়েছে। ভোট সংগঠনটা একদম অন্য জিনিস। বিজেপি কি সেই ভোট সংগঠনটা এখনও তৈরি করতে পেরেছে? এই ময়নাতদন্ত কিন্তু বিজেপি নেতাদের করার কথা। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে সেই কথাটা একটু শেয়ার করতে আমাকে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না। দেখুন, একটা রাজনৈতিক দল যখন সংগঠন তৈরি করে না, তার পেছনে দুটো লক্ষ্য থাকে। এক, দলের প্রভাব প্রতিপত্তি বিস্তার, আর দুই, দলের ভোট শতাংশ বাড়ানো। আপাত দৃষ্টিতে সেই জায়গাটায় বিজেপি কতটা শক্তপোক্ত একটা প্ল্যাটফর্মের ওপর রয়েছে সেটা নিয়ে সন্দেহ থাকতে পারে। কিন্তু যেটা ভোট সংগঠন, অর্থাৎ তাদের ভাবাদর্শে বিশ্বাসীদের বুথমুখী করা, একদম ওই ভোট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়া, ভোটিং মেশিনে তার প্রতিফলন ঘটানো এবং অঙ্ক কষে সেটা করে দেখানো, সেটাই কিন্তু খানিকটা প্রশ্নের মুখে পড়ে গেছে রাজ্য বিজেপি। এটা তাদের স্বীকার করতেই হবে। একটু স্পেসিফিক্যালি বললে, শুভেন্দু অধিকারীও কি প্রশ্নের মুখে একবারই পড়ছেন না? হতে পারেন সুকান্ত মজুমদার, তিনি রাজ্য সভাপতি, কিন্তু শুভেন্দু অধিকারী এবারের ভোটে তো তিনি একচ্ছত্র ক্ষমতা পেয়েছিলেন। আমার তো মনে হয় যে যখন শুরুর দিকটায় বিজেপির বিভিন্ন নেতৃত্বের মধ্যে একটা কোথাও গিয়ে মনে হচ্ছিল মনোমালিন্য হচ্ছে, তখন বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো ভেবেছিলেন এই সমস্ত অন্তর্কলহ থেকে দলকে বার করার একটাই রাস্তা, যে কোনো একজনকে নিরঙ্কুশ ক্ষমতা দিয়ে দেও। সেটাই দিয়েছেন শুভেন্দু অধিকারীর হাতে। হয়তো সেই জন্যই এবার বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছিল। শুভেন্দু কিন্তু তার নিজের জায়গায় সফল, এটা মানতে হবে। পূর্ব মেদিনীপুরের দুটো কেন্দ্রে তিনি বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। কাঁথিতে তার ভাই সৌমেন্দু অধিকারী আর তমলুক থেকে অভিজিৎ গাঙ্গুলি, দুজনেই জিতেছেন। এমনকি নন্দীগ্রাম, যেটা এ রাজ্যে যতদিন শুভেন্দু বিপক্ষে থাকবেন এবং তৃণমূল থাকবে, ততদিন পর্যন্ত নন্দীগ্রামটা কিন্তু প্রেস্টিজ ফাইট হয়েই থাকবে। যাতেই হোক, সব কিছুতে সমবায়ত হয়েছে, তো এটা তো লোকসভা ভোট। কিন্তু এবারও নন্দীগ্রামে কিন্তু লিড পেয়েছে বিজেপি। কিন্তু গোটা রাজ্যে শুভেন্দু অধিকারীর প্রভাব বা একক ক্যারিশমার এরকম প্রমাণ বিজেপি কি আর পেল? যে 12টা আসনে বিজেপি জিতেছে, তার অনেকগুলোই তো কানের পাশ দিয়ে বেরিয়েছে। বালুরঘাট, বিষ্ণুপুরের মতো আসনে শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আবার এমন অনেক আসন বিজেপি জিততে পারেনি যেগুলোকে তারা মোটামুটি শিওর শট ভেবে নিয়েছিল, যেমন আরামবাগ, যেমন কোচবিহার। আর এই দুইয়ের মাঝখানে রয়েছে এমন কয়েকটা আসন যে আসনগুলোয় বিজেপির জেতার চান্স হয়তো 50-50 ছিল, যেরকম বর্ধমান, দুর্গাপুর বা মেদিনীপুর। এর মধ্যে বর্ধমান, দুর্গাপুরে বিজেপি প্রার্থী করেছিল দিলীপ ঘোষকে, দিলীপ ঘোষ হেরেছেন। আর হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিলীপ ঘোষ যেটা বলেছেন, তাই তো মনে হচ্ছে আবার একটা নতুন যুদ্ধক্ষেত্রে গিয়ে পড়ছে বিজেপি। দিলীপ ঘোষ সরাসরি বলেছেন যে তার আসন পরিবর্তন করাটা ঠিক হয়নি, সেই জন্য তিনি হেরেছেন। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। ভোটে হারার পরেই ক্ষিপ্ত দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে একটি শব্দের ব্যবহার এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছেন। অন্তর্ঘাতের মতো ভারী শব্দ নয়, নিজস্ব কায়দায় দিলীপ ঘোষের আমদানি
রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। অভিযোগ বড়, ফুৎকারে ওড়াতে পারতেন বিজেপি রাজ্য সভাপতি। বহু আগে আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি। সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক, অসুবিধা তো নেই, কাঠি ব্যবহার করবেই। দল সাবোটাজ করবে বলে আমার তো মনে হয় না। কিন্তু তা তো তিনি করেননি। দিলীপ ঘোষের গোসা বুধেই শেষ হয়ে যায়নি। বৃহস্পতিবারও একই রকম ক্ষিপ্র। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে, এখন ব্যাঙে লাথি মারছে। সাংসদ ছিলেন মেদিনীপুরের, কিন্তু দল দাঁড় করায় বর্ধমান দুর্গাপুরে। সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ। যারা ডিসিশন নিয়েছেন তাদেরকে তো দায় নিতে হবে। রাজনীতিতে দায় ছেড়ে পালিয়ে যাওয়া যায় না। জিতলে মালা পরবো আর হারলে দিলীপ ঘোষ দায়ী। যত দোষ দিলীপ ঘোষ, 2-3 বার তো আমার ঘাড়ে চাপানো হয়েছে। এবার কোন ঘোষকে পাওয়া যায় দেখা যায়। পাবলিক ছাড়বে না কিন্তু কাউকে। দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে। আমরা আশা করেছিলাম যে দিলীপদা খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। বিজেপির ভোট কমে যাওয়া, সাংগঠনিক দুর্বলতা, দল বিড়ম্বনায় পড়তে পারে এমন কথা খোলাখুলি বলে চলেছেন দিলীপ। তো সংগঠন যেভাবে ঢিলে হয়ে গেছে সব জায়গায়, বুথে আমরা প্রথমে লোক খুঁজে পাইনি, খুঁজে দাঁড় করাতে এজেন্ট খুঁজতেও হয়েছে। তো দুর্বলতা ছিল সংগঠনের, সেই জন্য সব জায়গায় সার্বিকভাবে আমাদের ভোট কমেছে এবং হার হয়েছে। সাংগঠনিক দুর্বলতা আর সবলতা, এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। দিলীপ ঘোষ পাশে পেয়েছেন দলের প্রবীণ সাংসদ জগন্নাথ সরকারকেও। নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই, কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। তবে কি দিলীপ ঘোষই ফের বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন? যদি আমার উপরে আস্থা থাকে এটা ভালো কথা। বাকি এখন পার্টি চলছে, যারা চালাচ্ছেন বা সর্বভারতীয় স্তরে যারা ডিসিশন নেন তারা নেবে। শেষ বেলায় পুরনো কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে অটল বিহারী বাজপেয়ীর বক্তব্য তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। পুরনোরা সবসময় ওল্ড ইজ গোল্ড, পুরনোদের ছেড়ে দিলে বিজেপি থাকবে না। পুরনো বলতে কি নিজের কথাই বললেন দিলীপ। নতুন বলেই বা কার দিকে আঙুল তুললেন? এক কাঠিতে কজনকে নিশানা, জমে উঠেছে চর্চা। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, সবাই সবার পেছনেতে, হাতে সবার কাঠি। এটা নচিকেতার একটা গান আছে জানেন তো। এই দুজনের বক্তব্যগুলো শুনতে শুনতে আমার তো মনে পড়ে গেল, জাস্ট মনে পড়ে গেল বলে আপনাদের সাথে শেয়ার করলাম, কাকতালীয় আর কি। যাই হোক, কিন্তু দিলীপ ঘোষ তিনি কি শুধু দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন, নাকি শুভেন্দু অধিকারীর একচ্ছত্র ক্ষমতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন? বিজেপির একটা অংশ এই মেদিনীপুরে দিলীপ ঘোষকে কিন্তু প্রার্থী করতে চায়নি, এটা পরিষ্কার। এবং সেটা সেই সময় শোনা যাচ্ছিল যে তাকে প্রথম তালিকায় যার জন্য নামও ছিল না, পরের দিকে নাম ছিল। অনেকটা লড়াই করেছিলেন দিলীপ ঘোষ, কিন্তু জায়গাটা বাঁচাতে পারেননি। তার বদলে শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে সেখান থেকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু বিজেপি তারা তো আলটিমেটলি দুটোই হারালো। বর্ধমান দুর্গাপুর যেখানে পুনর্বাসন পেলেন দিলীপ ঘোষ, সেখানে হারলেন, আর মেদিনীপুরে অগ্নিমিত্রা। আর সেই জন্যই কি বিজেপির হারের দায় শুভেন্দু অধিকারীর ওপর চাপালেন দিলীপ ঘোষ? মানে যা বললেন মর্মার্থ কি সেটাই? দিলীপ ঘোষ মুখে বলেছেন যে ওল্ড ইজ গোল্ড, পুরনো কর্মীদের ছাড়লে বিজেপি নাকি বিজেপিতে থাকে না। এটা শুনে না হঠাৎ করে মনে হলো সেম গল্প আমরা কিন্তু কিছুদিন আগে তৃণমূলের ক্ষেত্রেও দেখেছিলাম। সেখানেও কিন্তু এই একই ক্রাইসিস তৈরি হয়েছিল, প্রবীণ বনাম নবীন, এবং বারবার প্রবীণদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে এবং সেই জন্য নবীন গোষ্ঠীর দিকে আঙুল উঠছে। এটা তো সেখানকার ফিচার ছিল, সেখানকার বৈশিষ্ট্য। সেটা বিজেপিতে ঢুকে পড়লো কী করে বলুন তো? অবশ্য না ঢোকারই বা কী আছে, এত লোক ইধার থেকে উধারে যাচ্ছেন, উধার থেকে ইধারে যাচ্ছেন, ফলে দোষ যেরকম ঢুকবে গুণও ঢুকবে, গুণ যেরকম ঢুকবে দোষও সেরকম ঢুকবে, এই আর কি। এর ফলে কোনো কিছুই অস্বাভাবিক না। আজকাল গোটা বিশ্বটা তো একটা খুব ছোট হয়ে গেছে, অবাধ যাতায়াত। যেরকম অদ্ভুতভাবে এত দ্রুত করোনা এক প্রান্ত থেকে বিশ্বের আরেক প্রান্তে ছড়িয়ে গেছিল, এরকম বৈশিষ্ট্যগুলো একটা দল থেকে আরেকটা দলে যাবে, এটা আর আশ্চর্য কি? আরেকটা কথাও কিন্তু বললেন দিলীপ ঘোষ, তাকে কোনো কাজ করতে দেয়া হবে কি না
সেটা দলের হাতেই আছে। মানে দিলীপ ঘোষ তার কাজ খুঁজছেন এখন, এটা বুঝতে পারলাম। 2019-এর আগে তিনি কিন্তু সাংসদ ছিলেন না, কিন্তু রাজ্য সভাপতি ছিলেন। তিনি রাজ্য সভাপতি থাকাকালীনই কিন্তু বিজেপি 18টা আসন জিতেছিল লোকসভায়। দিলীপ ঘোষ কি তাহলে ওই রাজ্য সভাপতির চেয়ারটাই ফেরত চাইছেন, নাকি তার লক্ষ্য শুভেন্দু অধিকারীর মতো একচ্ছত্র ক্ষমতা? রাজ্য সভাপতির কাঁটার মুকুট সেটা মাথায় না পড়েও যে ক্ষমতাটা বিরোধী দল নেতা উপভোগ করছে, সেই ক্ষমতার ভাগ কি দিলীপ ঘোষও চাইছেন? সোশ্যাল মিডিয়ায় তিনি অটল বিহারী বাজপেয়ীকে কোট করেছেন। বাজপেয়ী বলেছিলেন যে সাফল্য পেতে গেলে নবাগতদের তুলনায় পুরনো কর্মীদের ওপরেই ভরসা রাখা উচিত। শুভেন্দুকে নিশানা করতেই কি বিজেপির শীর্ষ নেতৃত্বের সামনে বাজপেয়ীর উদাহরণটা পেশ করলেন দিলীপ ঘোষ? আচ্ছা, এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের কাছে এই বাজপেয়ীর উদাহরণটা কতটা গ্রহণযোগ্য হবে সেটাও তিনি ভেবে চিন্তে নিয়েছিলেন তো? অবশ্য একটা ঘটনা পাশাপাশি ঘটছে। নিজেদের যে প্রশ্নের সামনে এত দিন ধরে মানে নিজেদের ব্যতিব্যস্ত হতে হয়েছে, সেই প্রশ্নগুলো সব হঠাৎ করেই বিপক্ষ শিবিরে ঢুকে পড়েছে দেখে এবং নাচানাচি করছে দেখে আমার ধারণা তৃণমূল নেতৃত্ব খুব মজা পেয়েছে, জানেন তো। বিতর্কের আগুনে তারা জাস্ট ফু দিয়ে চলেছেন, আর মনে মনে তারা কি নারদ নারদ বলছেন না এই ফাঁকে? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে এবং এটা আমরাও উপলব্ধি করি, ওনার দুঃখ আছে। কিন্তু কি করা যাবে, যারা ঘুষপেটিয়া বিজেপিতে তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, বিজেপির লোকজন তারা এই বক্তব্যগুলো শুনে কি ভাববেন বলুন তো? তারা কি ভাববেন এ তো ঘুটে পড়ে গোবর হাসে কেস হয়ে যাচ্ছে, নাকি তারা ভাববেন যে কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই সেটাকে ফিরহাদ হাকিম ভুলে গেছেন? তাদের দলে তো এরকম আন্ডার কারেন্ট আছে। উত্তর আর দক্ষিণ কলকাতায় হেভিওয়েট নেতাদের ওয়ার্ডে সেটা না হলে কেন পিছিয়ে পড়লো তৃণমূল? আচ্ছা, কলকাতার কথা ছেড়ে দিন, কলকাতার তো বুঝলাম। পূর্ব মেদিনীপুর কি হলো? পূর্ব মেদিনীপুরের 15টা বিধানসভায় কি করে এগিয়ে গেল বিজেপি? আরও একটা নির্দিষ্ট করে বলি, তমলুক লোকসভায় কি হলো? তমলুকের 7টা বিধানসভার একটাতেও কেন তৃণমূল লিড পেল না? দিলীপ ঘোষ যেরকম ওই বর্ধমান দুর্গাপুরে তার হারের জন্য দলের একাংশকে দূষেছেন, সেরকমই তমলুকে হারের পর তো তৃণমূলের একাংশকে দায়ী করেছেন ওখানকার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তমলুকের তৃণমূল প্রার্থী নবীন, এবং তার মনে হয়েছে তার দলের কিছু নেতাও নাকি দু নৌকায় পা দিয়ে চলছেন। দেখুন, দেবাংশু প্রথমবার ভোটে দাঁড়িয়ে যেটা ধরে ফেললেন সেটা কি ওই ফিরহাদ হাকিমের মতো পোড় খাওয়া নেতারা ধরতে পারছেন না, না ধরতে চাইছেন না? আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনও রিপেয়ারিং করতে হবে এবং সেটা আমাদের দল জানেন, দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন, সেটা বিজেপির মধ্যেও আছে, সেটা আমার দলের মধ্যেও আছে। আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করে সংগঠনকে শক্তিশালী করে আমার মনে হয় আগামী 26-এর নির্বাচনের জন্য ঝাঁপানোর চেষ্টা করলে আমাদের ফলাফল 26-এ অবশ্যই ভালো হবে। আমরা 4টে অ্যাসেম্বলি জিতেছিলাম 2021-এ, আমার ধারণা এবার 7টার মধ্যে আমরা 7টাই জেতার ক্ষমতা রাখি। সেইভাবে যদি আমরা এগোতে পারি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দিলীপ ঘোষ আর দেবাংশু ভট্টাচার্য দু দলের দুই প্রার্থী, একজন প্রবীণ আর একজন নবীন। মিল একটা জায়গাতেই দুজনেই হেরেছেন এবং দুজনেই তাদের দলের দুর্বলতাকে সবার সামনে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। অথচ রাজনৈতিক দলগুলো সচরাচর ওই প্রতিপক্ষের দুর্বলতম জায়গাটা খুঁজে বার করে, সেখানটাকে আঘাত করে, নিজেদেরটা চট করে তুলে ধরে না। আর সেই কাজটা ওই প্রতিপক্ষকে আঘাত করার কাজটা যেরকম ফিরহাদ হাকিম করেছেন তেমনই করেছেন রাহুল গান্ধী।
নরেন্দ্র মোদীর শপথের আগেই রাহুল গান্ধী স্পষ্ট করে দিলেন যে এবার বিরোধীদের ইস্যুটা কি হবে। বিজেপির সবচেয়ে যেটা গর্বের জায়গা সেটাকেই কিন্তু সরাসরি টার্গেট করলেন রাহুল গান্ধী, আঘাত করলেন সেখানে। বিজেপির দাবি যে গত 10 বছরে তাদের বিরুদ্ধে একটাও দুর্নীতির অভিযোগ নেই। গোটা দেশে তাকিয়ে দেখুন অসংখ্য দুর্নীতির অভিযোগ, বিশেষ করে বিজেপি যে রাজ্যগুলো সেখানে। এবং তার আগে যে যতগুলো সরকার দেশ চালিয়েছে তাদের বিরুদ্ধেও কোনো না কোনো সময় কোনো না কোনো রকম দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। প্রত্যেকটা জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু বলেছিলেন যে এবারে তার বাড়তি লড়াই, একদম সুনির্দিষ্টভাবে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। তার বিরুদ্ধে একদম আপোষহীন লড়াই করবে তার সরকার, এবং এরপর 6 মাস ধরে ভূমিকম্প হবে সেই সতর্কবার্তাও দিয়েছিলেন। অমিত শাহ তার ডেপুটি ছিলেন, তিনি আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন যে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। এবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন এবার ভোটের ফল ঘোষণার আগে শেয়ার কেলেঙ্কারি হয়েছে। ওই সময় হঠাৎ করে শেয়ারের দাম বেড়ে গেছিলো 2 দিন ধরে, সেটাকেই তিনি কেলেঙ্কারি বলে সবার সামনে তুলে ধরেছেন, ঠিক যেরকম এর আগে হর্ষদ মেহতার ক্ষেত্রে হয়েছিল। এবং এটা যৌথ সংসদীয় কমিটির দিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন রাহুল গান্ধী। प्रधानमंत्री ने देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए। 3 जून को स्टॉक मार्केट सारे रिकॉर्ड तोड़ देता है और 4 जून को खटाक से स्टॉक मार्केट अंडरग्राउंड चला जाता है। 30 लाख करोड़ रुपए का लॉस होता है। किसका लॉस होता है? रिटेल इन्वेस्टर्स का लॉस होता है। हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। 1991 সালের কথা, 232 জন সাংসদ নিয়ে দিল্লিতে সংখ্যালঘু সরকার গড়েছিলেন পিভি নরসিমহা রাও। হর্ষদ মেহতার শেয়ার কেলেঙ্কারির কাদা লেগেছিল তার সরকারের গায়ে। এবার বিজেপি জিতেছে 240টা আসনে। নরেন্দ্র মোদীর সরকার যদিও সংখ্যালঘু হচ্ছে না, কিন্তু রাহুল গান্ধীর মতিগতি দেখে মনে হচ্ছে বিজেপির গায়ে ওই শেয়ার কেলেঙ্কারির কাদা লাগাতে তিনি একদম টার্গেট স্থির করে ফেলেছেন, স্ট্র্যাটেজি বানিয়ে ফেলেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে নরসিমহা রাওয়ের উদাহরণ টেনে রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণের উপায়ও থাকছে না, জানেন তো। কারণ নরসিমহা রাও তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ ছিলেন না, এবং গান্ধী পরিবারের সঙ্গে তার সুসম্পর্কও ছিলেন না, এবং সেই জন্যেই বিজেপি কিন্তু বহু সময় তাকে কীভাবে বঞ্চিত হতে হয়েছে সেই বিষয়টাই বরঞ্চ বারবার তুলে ধরেছে। আর তাছাড়া নরসিমহা রাওয়ের সময়ের শেয়ারের কেলেঙ্কারিটা এত পুরনো যেটা এই প্রজন্মের ভোটারদের সিংহভাগই জানে না, বিষয়টার সঙ্গে বহু ভোটার নিজেদের রিলেট করতেই পারবে না। ফলে রাহুল গান্ধীর এক্ষেত্রে অন্তত বিচলিত হওয়ার খুব একটা কারণ আছে বলে তো মনে হচ্ছে না। তাকে এই গোটা ব্যাপারটায় জুড়ে টার্গেট করা যাবে না, তাই তিনি হয়তো নিশ্চিন্তে রয়েছেন। আর অঙ্ক করছেন যে শেয়ার কেলেঙ্কারি নিয়ে সংসদ অচল করতে চাইলে গোটা বিরোধী ঐক্যকে পাশে পাবেন কি পাবেন না। বলুন তো, যদি না হারে তাহলে অমিত শাহ কেন বলতে যাবে আপনারা শেয়ারে টাকা বাড়ান, পরে লাভ পাবেন? শেয়ার ধস হয়ে গেছিল, তাই নিজেদের টাকা দিয়ে শেয়ারে জমা করছে। ওই শেয়ারে যারা টাকা জমাবে তার সব ধসে নামবে, ধসে চলে যাবে। অমিত শাহ ইলেকশন চলাকালীন এ কথা বলতে পারে না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। হয়তো রাহুল গান্ধী একদম গোড়াতেই দেখে নিতে চাইছেন যে তার পাশে কে কে ফাইনালি থাকবেন, মানে যখন প্রবলেমের সময় আসবে বা প্রয়োজনের সময় আসবে, আর কে কে থাকবেন না। এরকম কোনো ইঙ্গিত কি তিনি পেয়ে গেছেন? দেখুন, এর আগে রাহুল গান্ধী রাফাল দুর্নীতির অভিযোগ তুলেছেন, সেবার কিন্তু দেশের মানুষের সাড়া পাননি। তারপর আম্বানি আদানি নিয়ে সরব হলেন,
সেবারও ভোটাররা ঠিক বুঝলো কিনা বোঝা গেল না। এবার শেয়ার বাজারের কেলেঙ্কারির অভিযোগ এনে সরব হয়েছে। দেশের মানুষকে কি এবার অন্তত নিজের কথাগুলো বোঝাতে পারবেন রাহুল? মানে কংগ্রেস কি দেশের মানুষকে নিয়ে চিন্তিত সত্যি, নাকি তাদের মাথায় ঘুরছে ওই সংসদে শক্তি বাড়িয়ে ফেরার বিষয়টা? তারা বুঝতে চাইছেন নিজেদের অবস্থানটা ঠিক কোথায়, যাদের নিয়ে তারা নিজেদের শক্তিশালী ভাবছেন সঙ্গে, তারা সঙ্গে আছেন তো? এবার রাহুল গান্ধী যখন রাফাল বা শিল্পপতিদের সুবিধা পাইয়ে দেওয়ার বিষয়ে সরব হয়েছিলেন, তখন সংসদে বিরোধীরা টেনে 150 ছিলেন। এখন কিন্তু যদি সবাই একজোট থাকেন তাহলে তাদের সংখ্যা 230, কংগ্রেস 99। এবার বিরোধী দল নেতার পদ এবার কিন্তু হিসেব মতো পেয়ে যাবে কংগ্রেস। একাধিক স্ট্যান্ডিং কমিটির প্রধান হবেন কংগ্রেসের প্রতিনিধি, মানে প্রধান বিরোধী দলই অগ্রাধিকার পাবে। শক্তিশালী বিরোধী, এই বিষয়টা কিন্তু ভালো, মানে অন্তত গণতন্ত্রের পক্ষে তো বেশ মঙ্গলজনক, কিন্তু একই সঙ্গে সরকারের পক্ষে অস্বস্তিকর। সঠিকভাবে যদি কক্ষ সমন্বয় করা যায়, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক রাখা যায়, তাহলে কিন্তু সংসদে বিজেপিকে ভালোই বেগ দিতে পারবে বিরোধীরা। কিন্তু শেয়ার বাজার ইস্যুতে বিরোধীদের যে সমর্থন রাহুল গান্ধী পাবেন, অন্য ইস্যুর বেলাতেও কি তাই হবে? মনে হচ্ছে না, কারণ কংগ্রেস এখন অ্যাকশন নিচ্ছে, আর সমাজবাদী পার্টি, ডিএমকে আর তৃণমূল কংগ্রেস তারা খারাপ সিট পায়নি। এবং সবথেকে বড় কথা, বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে এই দলগুলোর স্ট্রাইক রেট কংগ্রেসের থেকে ভালো। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এরা কেউই মনে মনে কংগ্রেসকে নেতা হিসেবে, দাদা হিসেবে মানতে রাজি নয়। মনে মনে এরা কেউ চায় না। আগের থেকেই কিন্তু এরা সেই মনের ভাবটা বিভিন্ন সময় প্রকাশও করে রেখেছে। ফলে এবার যদি সেই দলগুলো বলে যে বিরোধী ঐক্যে হঠাৎ করে আমরা কংগ্রেসের আধিপত্য মানব কেন, তিনি কিছু বলে দিলেন বলে তার পাশে দাঁড়াবো কেন? দেখুন, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আলাদা করে অখিলেশ যাদবের সাথে বৈঠক করেছেন, তারপর আম আদমি পার্টির রাঘব চাড্ডার সাথে কথা বলেছেন, তারপর ছুটে গেছেন মুম্বাইতে বিকেলে, সেখানে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গেও বৈঠক করেছেন। খেয়াল করে দেখুন, ভোটের রেজাল্টের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে সব নেতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে। কাজটা কি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং খুব লক্ষণীয়ভাবে কংগ্রেসকে বাদ দিয়ে বাকি সব কটা ওই যে জোটের যারা মেন শরিক তাদের সাথে তিনি কথা বললেন। তাহলে কি একটা নতুন শক্তি বলয় তৈরি হচ্ছে, নতুন একটা প্যারালাল জোট তৈরি হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে? এই প্রশ্নটা যদি ওঠে, এড়িয়ে যাওয়া যাবে? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, লেট অভিষেক টু গো। ওর তো হাইয়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, let him go and participate, but before participating the meeting I will request him to talk to all the individual leaders for our opinion and then you attend the meeting. অভিষেকের এই মুম্বাই যাওয়াটা দেখে ভাবছিলাম সেম জিনিসের পুনরাবৃত্তি হলো। আর একবার অভিষেক দিল্লি হয়ে মুম্বাই গেলেন। ইন্ডিয়া ঐক্যের বৈঠক যেবার মুম্বাইয়ে বসেছিল, সেখানে যাওয়ার আগে অভিষেক দিল্লি গিয়ে কাক ভরে রাহুল গান্ধীর সাথে মিটিং করেছিলেন। রাহুলকে 3টে আসন ছাড়তে চেয়েছিলেন বাংলায়, মানে জোট এখানে হবে কি হবে না, কী হবে তার ফর্মুলা হবে, সেটাই আলোচনা করেছিলেন। এবং রাহুল বলেছিলেন তখন অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করে জানাবেন। আর তারপর তো বাংলায় ইন্ডিয়া জোটের কী হাল হয়েছিল সবাই জানেন। জোট হলে কিন্তু বিজেপি আরও কয়েকটা আসন খোয়াতো, আর কংগ্রেসের 1-এর বদলে হয়তো 3টে আসন হতো। অর্থাৎ ক্ষতি যদি কারুর হয়, সেই বৈঠকের নেতিবাচক ফলাফলের পরিপ্রেক্ষিতে ক্ষতিটা হয়েছিল কংগ্রেসেরই। এখন রাহুল গান্ধী ইন্ডিয়া ঐক্যের কক্ষ সমন্বয়ে তৃণমূলকে টানতে চাইবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু না গিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছেন। এবার মাতোশ্রীতে গিয়ে বার্তাটা নতুন দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ
কংগ্রেসকেও পাল্টা বার্তা তৃণমূল দিচ্ছে, জয়ের ক্ষীর একা খেলে হবে না, সংসদে সব সিদ্ধান্ত তোমরা নেবে, আমরা সেটা মেনে চলবো, আর তোমরা যা বলবে তাই করব, সেটা হবে না। শরিকদের সঙ্গে প্রতিপদে পরামর্শ করতে হবে। এবং এটা কিন্তু এক ধরনের ওয়ার্নিং বার্তা, জানেন তো। কারণ আমরা অতীতে তো দেখেছি, ধরুন রাষ্ট্রপতি নির্বাচনের সময় তখন একটা পরিস্থিতি তৈরি হলো, ইন্ডিয়া ঐক্য তারা কোথাও গিয়ে একটা তারা প্রার্থী ঠিক করলো, যশবন্ত সিনহা দাঁড়ালেন, শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অন্যরকম পর্যবেক্ষণ পেশ করলেন যখন দ্রৌপদী মুর্মুকে বিজেপি প্রার্থী করলো, যে তিনি প্রয়োজনে আগে যদি জানতেন দ্রৌপদী মুর্মু দাঁড়াবেন তাহলে তাকে সমর্থন করার কথা ভাবতে পারতেন। হ্যাঁ, একটা অন্যরকম উল্টো ধর্মী একটা বক্তব্য, জোট সেখানেই চুরমার। পরবর্তী ক্ষেত্রে যখন উপরাষ্ট্রপতি নির্বাচন হলো তখনও একটু লড়াই হওয়ার সম্ভাবনা থাকতে পারতো, কিন্তু তৃণমূল সেই জায়গায় তারা তো নিজেরাই ভোটদান থেকে বিরত রইল। ফলে জগদীপ ধনখড় এইখানে রাজ্য থেকে রাজ্যপালের পদ থেকে ড্যাং ড্যাং করে গিয়ে উপরাষ্ট্রপতি হয়ে গেলেন। এই দুটো রকম ভূমিকাই কিন্তু আলটিমেটলি ঐক্যটাকে পথে বসানোর জন্য যথেষ্ট, তাই না? ফলে ভবিষ্যতে কি হবে তার একটা ইঙ্গিত কি পেয়ে গেলাম। দেখুন, এই একটা জায়গায় কংগ্রেস আর বিজেপি কিন্তু এক পংক্তিতে চলে এসছে। জাতীয় স্তরের দুই দলকেই তাদের শরিকরা চাপে রাখছেন। কেন্দ্রের নতুন মন্ত্রিসভায় অন্তত 8টা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবিদার এই তেলেগু দেশম পার্টি। সড়ক পরিবহন, অর্থ প্রতিমন্ত্রী, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, গ্রামোন্নয়ন, নগর উন্নয়ন, এই যাবতীয় ভালো ভালো দপ্তরগুলোর দাবিদার হচ্ছে তেলেগু দেশম। চন্দ্রবাবু নাইডুর বিজেপিকে সমর্থনের মূল শর্তই হচ্ছে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ। অন্যদিকে জেডিইউর দাবি হচ্ছে রেল মন্ত্রক, জলশক্তি, গ্রামোন্নয়ন মন্ত্রক আর সড়ক পরিবহন। 7 জন সাংসদ, তাই নিয়ে একনাথ শিন্ডের শিবসেনা 3 জন ক্যাবিনেট মন্ত্রী আর 2 জন রাষ্ট্রমন্ত্রী চাইছে। ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক চাইছেন চিরাগ পাসওয়ান, কৃষি মন্ত্রক চাইছে জেডিএসের কুমার স্বামীও। বুঝতে পারছেন যে এই এক দফতরের একাধিক দাবিদার, এবং যাবতীয় আলোচনাটা তখনই করতে হবে এটা ধরে নিয়ে যে সেই দফতরগুলোর ওপর থেকে বিজেপি নিজেদের দাবিটা তুলে নেবে। এবং যদি এই মন্ত্রক বন্টন নিয়ে শরিকি দাবি সব মানতে হয় তাহলে বিজেপির হাতে কি পড়ে থাকবে সেটা নিয়েই তো বড় প্রশ্ন দাঁড়াবে। দেখুন, জেপি নাড্ডার বাড়িতে বিজেপির এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিংরা হাজির থেকে ঠিক করা হয়েছে যে শরিকদের সাথে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হবে অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডাকে। দায়িত্ব দিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরপর 2বার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার চালিয়েছে বিজেপি। বাকি নেতারা যেরকম দরাদরি করতে পারেননি, ঠিক সেরকম বিজেপি নেতারা তো এই সমস্ত ক্ষেত্রে দরাদরি করতেই শেখেননি। দেখুন, বিজেপির শেষবার যে সরকারকে এরকম শরিক নির্ভর হয়ে চলতে হয়েছিল সেটা হচ্ছে বাজপেয়ী সরকার। সেই সময় এক একজন শরিকের সাথে এক একজন নেতা যোগাযোগ রাখতেন। সেরকম কোনো সিস্টেম তো গত 2বারে বিজেপিতে তৈরি হয়নি। এখন হয়তো দায়ে পড়ে সেই সিস্টেমটা তৈরি করতে হবে। ঠিকও হচ্ছে, কারা কারা কথাবার্তা বলবেন টলবেন, দরদাম করবেন, নেগোসিয়েশনস আর কি। কিন্তু যদি সেইটা করতে গিয়ে, দরাদরি করতে গিয়ে বেশি কাঠিন্য দেখিয়ে ফেলা হয় তাহলে তো জোট ভেঙে যাওয়ার ভয় থাকছে। আবার বেশি উদার হলে হয়তো দেখা যাবে যে প্রধানমন্ত্রী ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ মন্ত্র কি তাদের হাতে নেই, সব বিরোধীদের হাতে চলে গেছে। শরিকদের ঠেকা সামলানো যে কি কঠিন বিষয়, তার চাপ যে কত, এবার কিন্তু বিজেপি টের পাচ্ছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.